চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 5.3 অনুশীলনীর যে অঙ্কগুলো গতদিন আমি সমাধান করে দিয়েছিলাম, তার পরবর্তী অংশ থেকে কয়েকটি প্রশ্নের অঙ্ক আছে, সেই প্রশ্নের অঙ্কগুলো সমাধান করে দেব। যেমন দেখো, এখানে তোমাদের 65 পৃষ্ঠা। আমি খুব দ্রুততার সাথে অল্প কয়েক সময়ের মধ্যে তোমাদের এই অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে এখানে দেখো, বইয়ের 65 পৃষ্ঠায় এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে, 3 নাম্বার প্রশ্নের অঙ্ক লেখা আছে, নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। তাহলে এখানে 3টি সমস্যা দেওয়া আছে, মানে প্রশ্ন দেওয়া আছে। সেই প্রশ্নগুলোকে বলছে গাণিতিক বাক্যে প্রকাশ করার জন্য। আগে অঙ্কগুলো আমি তোমাদেরকে বলছি গাণিতিক বাক্যে প্রকাশ করে অঙ্ক করলেও হবে, আবার গাণিতিক বাক্যে না প্রকাশ করে অঙ্ক করলেও হবে। কিন্তু এখানে কিন্তু আমাকে একদম উল্লেখ করে দিচ্ছে, গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলেছে। তাহলে আমাদের অঙ্কগুলো আগে গাণিতিক বাক্যে প্রকাশ করতেই হবে। গাণিতিক বাক্যে প্রকাশ করে তারপর আমরা এটাকে সমাধান করব। তাহলে দেখো, গাণিতিক বাক্যে কীভাবে প্রকাশ করতে হয়, প্রকাশ করার আমরা কিছু পদ্ধতি এখানে দেখব। এর আগেও দেখেছি আমরা। যেমন 1 নম্বর এখানে দেওয়া আছে, 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত। 5টি পেন্সিলের দাম যদি 60 টাকা হয়, তাহলে আমাদের প্রথমে কি এই 5টি পেন্সিলের দাম থেকে আমাদের একটি পেন্সিলের দামে কনভার্ট করতে হবে, আগে এটাকে স্থানান্তর করতে হবে। অর্থাৎ 5টি পেন্সিলের দাম যদি 60 টাকা হয়, তাহলে একটি পেন্সিলের দাম কত, ওই 60কে আমার 5 দিয়ে ভাগ দিলেই পাওয়া যাবে একটি পেন্সিলের দাম। আর একটি পেন্সিলের দাম যা পেলাম, এটাকে যদি আমরা 9 দ্বারা গুণ করি, তাহলে 9টি পেন্সিলের দাম পেয়ে যাব। এটি তো নিয়ম। তাহলে আমাদের 60টি পেন্সিলের দাম যা আছে, না হ্যাঁ 5টি পেন্সিলের দাম আছে যা, 5টি পেন্সিলের দাম যত টাকা আছে 60 টাকা, সেই 60 টাকাকে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই, তাহলে তো একটি পেন্সিলের দাম পাওয়া যাবে। আর ওই একটি পেন্সিলের দাম যা পাবো, সেই মানটাকে আমরা 9 দ্বারা গুণ করলে পেয়ে যাব 9টি পেন্সিলের দাম। তাহলে দেখো, আমরা আগে গাণিতিক বাক্যে প্রকাশ করার জন্য কিছু কথা আগে লিখে নিই। 3 নাম্বার, 3-এর 1 প্রশ্নটা কি লিখবো, 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম নির্ণয় করতে হবে। আমাদের ছিল 9টি পেন্সিলের দাম কত, এর জায়গা বললাম নির্ণয় করতে হবে। এখন এটাকে আমরা এখন গাণিতিক বাক্যে প্রকাশ করব। কিন্তু আমি তোমাদেরকে এর আগেও বলছিলাম যে গাণিতিক বাক্য প্রকাশ করার জন্য আমরা এই প্রশ্নটাকে উঠিয়ে নেব। আর যদি না উঠাই নাও তাতেও হবে, সরাসরি গাণিতিক বাক্য লিখে দিয়ে এখান থেকে করলেও হবে। কিন্তু আমরা আরেকটু বেটার আমি মনে করি, এই প্রশ্নটা দেখেই আমরা গাণিতিক বাক্য তৈরি করলাম, এই জন্য প্রশ্নটাকে উঠিয়ে নেওয়াটা উত্তম। তা এখন আমরা লিখি গাণিতিক বাক্য। দেখো, আমাদের 5টি পেন্সিলের দাম কত, 60 টাকা, তাই না? তাহলে আমরা বের করব, প্রথমে 60কে 5 দিয়ে ভাগ করব, ভাগ করে যে মানটা পাবো, এটা হলো আমাদের একটি পেন্সিলের দাম চলে আসলো। আর এটাকে ব্র্যাকেট দেওয়ার উদ্দেশ্য কি, তার মানে 60কে আমরা 5 দ্বারা ভাগ করে যে মানটা পাবো, এটা হলো আমাদের একটা পেন্সিলের দাম। আর এই একটি পেন্সিলের দামকে আমরা কি করব, গুণ করব 9 দ্বারা, তাহলে 9টি পেন্সিলের দাম। তাহলে 60 ভাগ 5, তাহলে এটা হলো আমাদের একটি পেন্সিলের দাম। সেই একটি পেন্সিলের দামকে 9 দ্বারা গুণ করলে পাবো আমরা কি, 9টি পেন্সিলের দাম সমান সমান খালি ঘর। এটি আসবে আমাদের গাণিতিক বাক্য। অর্থাৎ 60 টাকাকে 5 দ্বারা ভাগ করে একটি পেন্সিল, তাকে 9 দ্বারা গুণ করে 9টি পেন্সিলের দাম। আমাদের গাণিতিক বাক্য প্রকাশ হয়ে গেল। এরপর বলছে দাম কত, এটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। তাহলে এখন আমরা লিখি সমাধান, বা গাণিতিক বাক্যের সমাধান, এ কথাটাও লিখে দিতে পারি। ঠিক আছে, এখানে গাণিতিক বাক্যের সমাধানটাই লিখে দিই। গাণিতিক বাক্যের সমাধান 60। তোমার এক লাইনে যদি জায়গা না হয়, তাহলে নিচে লিখো। আমার এখানে জায়গা হবে, আমি এখানেই লিখলাম 60 ভাগ 5 গুণ 9। তোমাদেরও হতে পারে এক লাইনে জায়গা, যদি না হয় তাহলে তোমরা নিচের লাইনে লিখতে পারো, সমান সমান। দেখো, 60কে 5 দ্বারা ভাগ করলে কত হয়, 5 12 60। কারণ আমরা তোমাদেরকে বলছি
1 থেকে 20 পর্যন্ত, 20-এর ঘর পর্যন্ত প্রত্যেকটি নামটা মুখস্থ রাখবে। তাহলে এখানে 5 দিয়ে আমরা 5 × 10 = 50 পর্যন্ত জানি, কিন্তু 12 ঘরের নামটা তো জানি, 5 × 12 = 60। তাহলে এখানে 12 হয়ে গেল। আর যদি না জানা থাকতো তাহলে আমরা এখানে রাফ দেখাতাম, যেহেতু আমাদের এটা গুণের নামটা আমাদের জানা নাম তার মধ্যে আছে, এই জন্য রাফ দেখালাম না। গুণন 9। এখন দেখো 9 দিয়েও 9 দিয়ে 12কে গুণ করলে এটা তোমাদের 12 ঘরের নামটা জানা আছে, 12 ঘরের নামটা 10 পর্যন্ত, অর্থাৎ 12 × 10 = 120। তাহলে 9 × 12 কত? 12 × 10 = 120। সুতরাং 9 × 12 = 108। এটা কিন্তু আমাদের জানা আছে, এই জন্য আমার এখানে রাফ দেখাতে হলো না। আর যদি না জানতা তাহলে তুমি এখানে 12কে আবার 9 দিয়ে গুণ, এটা রাফ দেখিয়ে নিতে হতো। 9 × 2 = 18, 8 হাতের 1। যাদের মুখস্থ নাই তাদের জন্য বিকল্প এখানে অবশ্যই রাফ দেখিয়ে দেবে। আর যারা মুখস্থ আছে সরাসরি করে দাও। তাহলে 9 × 2 = 18, 8 হাতের 1, 9-কে 9 আর হাতের 1-কে 10, তাহলে যে 108। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আসলো কত? 108। এটা কয়টি পেন্সিলের দাম? আমাকে বলছে কি 9টি পেন্সিলের দাম নির্ণয় করতে হবে। তাহলে এই যে গাণিতিক বাক্যে যেটা পেলাম খালি ঘর, এটা কার মান? 9টি পেন্সিলের দাম না? তাহলে লিখব উত্তর 9টি পেন্সিলের দাম 108 টাকা। শেষ। আমার কিন্তু 1 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। একদম খুব সহজ অঙ্ক, গাণিতিক বাক্যে প্রকাশ করে তাকে সমাধান করা। এখন দেখো 2 নম্বর অঙ্কটা। ভাজক ভাগশেষ এর 3 গুণ এবং ভাগফল ভাজকের 4 গুণ। ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? আমাদের ভাগশেষ সম্বলিত ভাজ্য নির্ণয়ের একটা সূত্র তোমাদের দেখাই। আচ্ছা, এটাকে মুছে দিয়ে নিই। আমি অঙ্কটাকে আগে করছি না, আগে তোমাদের একটু বোঝানোর জন্য বেশ কিছু কথা লিখবো এখানে। মনে করো আমরা একটি সূত্র জানি, ভাজ্য, তাই না? ভাজ্য নির্ণয়ের সূত্র কি? ভাজক গুণন ভাগফল। যদি ভাগশেষ না থাকে তাহলে এটি শেষ, আর যদি ভাগশেষ থাকে তাহলে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এটি তো আমাদের ভাজ্য নির্ণয়ের সূত্র। দেখো এখন এই অঙ্কটার মধ্যে এই তো আমাদের সূত্রটা এখানে আমাকে বের করতে বলছে, এইটা অর্থাৎ ভাজ্যটা আমাকে বের করতে বলছে। তাহলে একটা কাজ করি, আমার তো যেটা বের করতে বলে সেটাকে আমরা ডান পাশে খালি ঘর দিই গাণিতিক বাক্যে। এই অঙ্কটা তো গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলছে, তাহলে সমান সমান দিয়ে ভাজ্যটা এই পাশে না লিখে আমি ভাজ্যটাকে যদি এই পাশে লিখি, একই কথা না? মানে এই পুরাটা সমান সমান ভাজ্য, ভাজ্য সমান ওইটা, আর এইটা সমান ভাজ্য, একই কথা। তার মানে সমান সমানটা আমি ওই পাশে দিয়ে দিলাম। তার মানে ওইটাকে আমরা খালি ঘর রাখবো। তার মানে এটা আমাদের অজানা, এটাকে আমাকে বের করতে বলছে, তাই না? এটা আমি বের করব সমান সমান দিয়ে। এখন আমার গাণিতিক বাক্যটা কিভাবে তৈরি করব, সেই গাণিতিক বাক্য তৈরি করার যে টেকনিকটা সেটা তোমাদেরকে আমি শেখাচ্ছি। এখন দেখো আমার এখানে কি কি দেওয়া আছে সেই জিনিসটা দেখি। ভাগশেষ দেওয়া আছে 2, আমরা এখানে সরাসরি লিখে ফেলতে পারি ভাগশেষ 2, লিখলাম। এরপর বলছে ভাজক ভাগশেষের 3 গুণ। ভাজক কোনটা? এটা। এই ভাজকটা দেওয়া আছে ভাগশেষের কয় গুণ? 3 গুণ। তার মানে কি ভাগশেষ কত দেওয়া ছিল? 2। এই 2 এর 3 গুণ, এটা কি? ভাজক। তাহলে ভাজকটা পেয়ে গেলাম। ভাজক দেওয়া আছে ভাগশেষ এর 3 গুণ। কথাটা ক্লিয়ার? এরপর বলছে ভাগফল ভাজকের 4 গুণ। তাহলে এটা তো আমাদের গুণ চিহ্নটা আছে, এটা তো আমাদের আলাদা। আর এই ভাগফলটা কি বলছে? ভাজকের 4 গুণ। তাহলে ভাজক তো আমাদের কত? এইটা, অর্থাৎ 2 গুণ 3। এটা হলো, এখানে কিন্তু আমরা এখনো গুণ করি নেই। তাহলে 2 গুণ 3 এটা হলো ভাজক, আর সেই ভাজকের 4 গুণ হলো ভাগফল, আর এই মাঝখানের যোগ চিহ্ন। তাহলে কি আমাদের প্রশ্নে যেভাবে বলছে সেই প্রশ্নটা কি এখানে আমরা উঠাতে পারছি? অবশ্যই পেরেছি। দেখো আমাদের দেওয়া আছে প্রশ্নে ভাগশেষ 2 লিখলাম। এরপর বলছে আমাদের ভাজক হলো ভাগশেষের 3 গুণ। তাহলে ভাগশেষ কত? 2। তাহলে 2 এর 3 গুণ, তাহলে এই 2 গুণ 3 এই পুরাটা হলো ভাজক। এরপর ভাগফল বলছে এই ভাজকের, মানে ভাজক আছে কত? 2 গুণ 3, এই পুরাটার 4 গুণ। তো এটি আমাদের গাণিতিক বাক্য। আমাদের কিন্তু কথায় যেভাবে বলছে সেইভাবে আমরা লিখতে পারি।
তাহলে এটি আমরা গাণিতিক বাক্য লিখে দেব। ওকে, আগে প্রশ্নটা লিখে নিব। প্রশ্ন লিখব একবার হুবহু প্রশ্ন যা আছে তাই। প্রশ্ন যা আছে এখানে খালি বলছে ভাজ্য কত আছে, আমরা লিখবো ভাজ্য নির্ণয় করতে হবে। তারপর লিখবো গাণিতিক বাক্য দিয়ে এটা ওঠাবো, শেষ। কিন্তু এটা কেন হলো, কিভাবে হলো, সেটা তো তোমাদের এবার ক্লিয়ার। এখন আমি যদি বলি এভাবে না করে আরেকটু ভেঙে করতে চাই, সেটাও হবে। কিন্তু তার চেয়ে আমাদের গাণিতিক বাক্যটা হলো, আমি মনে করি এখন যেটা আমি দিচ্ছি এটি সবচেয়ে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট মেথড, সবচেয়ে সঠিক পদ্ধতি। এখন আমি অন্য আরেকটা ভাবে করতে পারি, সেটা হলো তোমাদেরকে দেখিয়ে দিই। দুইভাবেই দেখাবো, আগে এটা করে নিই, তারপরে আর একটা বিকল্প যেটা করতে পারি সেটা আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে? এটাকে আমরা লিখি 3-এর 2 নাম্বার, ভাজক ভাগশেষ এর তিন গুণ এবং ভাগফল ভাজকের 4 গুণ। ভাগশেষ দুই হলে ভাজ্য নির্ণয় করতে হবে, ভাগশেষ নির্ণয় করতে হবে। এটি আমাদের প্রশ্ন, ঠিক আছে? এখন এই প্রশ্নের সমাধানটা আমরা করব গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য হুবহু এটা লিখে দিই, 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 4 যোগ 2 সমান সমান খালি ঘর। এটা আমাদের গাণিতিক বাক্য। এখন লিখব গাণিতিক বাক্যের সমাধান। সমাধান 2 গুণ 3 2 গুণ 3 গুণ 4 যোগ 2 সমান 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 2 আর 3 গুণ করলে 6 যোগ 3 দুগুণে 6 4 6 24 যোগ 2। 6 দিয়ে 24কে গুণ করো, এটা আমরা অন্য জায়গায় হাফ করবো। 24কে 6 দিয়ে গুণ করবো, 4 6 24-এর 4 হাতে হলো 2, 6 দুগুণে 12 আর 2 14, মানে 144 যোগ এই 2 146। তার কি? সুতরাং ভাজ্য সমান সমান 146। অ্যান্সার শেষ। আমার কিন্তু 2 নম্বর প্রশ্নের উত্তরটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা এই একভাবে করলাম, এটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এবার এটারই বিকল্পটা করব, আমি এটাকে মুছে দিয়ে নিচের অংশটাকে মুছে দেব। তাহলে আমাদের গাণিতিক বাক্যটা কিন্তু আমাদের প্রশ্নে এখানে যেভাবে বলছে আমি সেইটাই করছি, ঠিক আছে? এখন গাণিতিক বাক্যটাকে আমরা আরেকটু তোমাদেরকে বোঝার জন্য আরেকটু শর্টকাট করতে পারি। দুইটি হবে, কোনোটাই ভুল না, ঠিক আছে? তাহলে সেটাকে আমি আবার মুছে দিই। উপরের 2 লাইন থাকবে, প্রশ্নটা থাকবে। তাহলে এখন লিখি, দেওয়া আছে ভাগশেষ 2, ভাজক হলো 2 এর 3 গুণ সমান সমান 6, ঠিক আছে? এবং ভাগফল কি 6 এর 4 গুণ। এখানে সমান সমান ওখানে না দিয়ে নিচে লিখি 6 সমান সমান 4 6 24। তাহলে এগুলোকে আমরা, যেমন আমি আগেরটা গাণিতিক বাক্যে এই গুণগুলো পাশাপাশি দেখিয়ে দিয়েছিলাম, আর এখানে আমরা আগে বের করে নিলাম ভাগশেষ 2, ভাজক 6, ভাগফল 24।
এগুলো আমরা বের করে নিলাম। তাহলে এখন আমরা এখানে আমরা লিখব আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, তাহলে এখানে ভাজক কত? ভাজক আমাদের বের করলাম 6, ভাগফল বের করলাম 24 যোগ ভাগশেষ আমাদের কত দেওয়া আছে? 2। ঠিক আছে, তাহলে এই মানটা আমাদের বের করলাম, তাই না? তাহলে সুতরাং এখন আমার দরকার কি? গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলছে, তাহলে এখানে আমরা লিখি গাণিতিক বাক্য সমান সমান 6 গুণন গাণিতিক বাক্য সমান সমান না 6 গুণন 24 যোগ 2 সমান সমান খালি ঘর। তাহলে আমরা এই যে 6 গুণন 24 যোগ 2 সমান সমান খালি ঘর, এটা আমরা গাণিতিক বাক্যটাকে এতক্ষণ অঙ্কগুলো করে তারপরে গাণিতিক বাক্য প্রকাশ করলাম। এখন গাণিতিক বাক্যের সমাধান, তাহলে এখন লিখব গাণিতিক সমাধান 6 গুণ 24 যোগ 2। তাহলে এটাকে তো আমরা বেরই করছিলাম 144, 6 আর 24 গুণ করে, তার সাথে যোগ 2, এটাকে রাফ দেখাই দিবা 24 6 গুণ করে 4 24 4 হাতের হলো 2, 6 দুগুণে 12 আর 2 14, তাহলে এখানে 146। তাহলে উত্তর ভাজ্য 146। শেষ। তাহলে এভাবে আমরা করতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় এখন এই যেটা তোমাদের জন্য বোঝাই সহজ হলো যে ভাগশেষ 2, ভাজক এত, ভাগফল এত, এটা আমরা আগে বের করে নিয়ে তারপরে যদি আমরা গাণিতিক বাক্য বের করি তোমাদের জন্য সহজ হয়। কিন্তু আমি মনে করি এটার চেয়ে আমার কাছে মনে হচ্ছে আগেরটাই সহজ এবং আগেরটাই সঠিক। কারণ আমাদের গাণিতিক বাক্য প্রকাশ করার নিয়ম, গাণিতিক বাক্য হলো আমরা প্রশ্ন থেকে সরাসরি গাণিতিক বাক্য প্রকাশ করব, কিন্তু প্রশ্ন থেকে কিছুক্ষণ আগে অঙ্ক করে নিয়ে তারপরে গাণিতিক বাক্য প্রকাশ, তাহলে তো এটা হলো না। তাহলে আমাদের আগে অঙ্কগুলো করে নেওয়া হলো না, তাহলে করে নিয়ে তারপরে গাণিতিক বাক্য তো আমরা আগে শিখিনি। আমরা শিখছি হলো সরাসরি প্রশ্ন থেকে গাণিতিক বাক্য তৈরি। তাহলে প্রশ্ন থেকে আমরা এখানে যদি কিছুটা অঙ্ক আগে করে নিলাম, সলভ করে নিয়ে তারপরে গাণিতিক বাক্যে প্রকাশ করলাম, সেটা কিন্তু আমার মতে অ্যাপ্রোপ্রিয়েট মেথড হলো না। তবে এভাবেও তোমাদের করতে পারো, কারণ বইয়ে অনেক সময় এইভাবে তোমাদের একটু আগে একটু সহজ করার জন্য এভাবে করে দেওয়া আছে, যার জন্য আমি বলবো এভাবেও করতে পারো। তবে আমি মনে করি আগেরটা বেটার, আগেরটা সহজও বেশি। ঠিক আছে, তাহলে আমাদের একই অঙ্ক দুভাবে আমি দেখা দিলাম, তোমাদের যেভাবে ভালো মনে হয়, যেভাবে সহজ মনে হয় সেভাবেই করে দিতে পারো। এখন 3 নম্বর প্রশ্নের উত্তরটা দেখো। জনাব শম্পার মাসিক বেতন 7,500 টাকা। তিনি প্রতি মাসে তার খরচ হয় 7,250 টাকা। তিনি 1 বছরে কত টাকা জমা করতে পারেন? তাহলে এখানে প্রতি মাসের তার আয়টা দেওয়া আছে এবং ব্যয়টা দেওয়া আছে, তাহলে আয় থেকে ব্যয় বিয়োগ করলে পাওয়া যাবে কি? তার প্রতি মাসে জমা। এখানে প্রশ্ন করছে 1 বছরে তার কত টাকা জমা, তাহলে 1 বছর মানে কয় মাস সেটা আমাকে সর্বপ্রথম বের করে নিতে হবে। তাহলে আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাই না? তাহলে সেটিকে আমরা একটু লিখে নিই। দেখো 3 এর 3, জনাব শম্পার মাসিক বেতন 7,500 টাকা। প্রতি মাসে তার খরচ হয় 7,250 টাকা। তিনি এক বছরে কত
তা নির্ণয় করতে হবে। এই তো তিনি 1 বছর কত জমাতে পারেন তা নির্ণয় করতে হবে। এখন আমরা জানি 1 বছর 12 মাস, এই তো। তাহলে সুতরাং গাণিতিক বাক্য দেখো, তার মাসিক বেতন মানে মাসে পায় কত 7,500 টাকা, সেখান থেকে বাদ দেয় মানে খরচ করে কত 7,250 টাকা, এত টাকা সে খরচ করে। তার এই খরচটা বাদ দিলেই তার জমাটা বের হয়ে গেল। এটা কত দিনে? তার 1 মাসে। তাহলে এরকম তার 1 বছরে কত টাকা জমাতে পারেন? 1 বছর মানে 12 মাসে। তাহলে 12 দ্বারা গুণ সমান করে যেটা আসবে এটাই হলো তার জমা টাকা। শেষ হয়ে গেল অঙ্ক। এটাই আমাদের গাণিতিক বাক্য। এখন আমাকে বলছে গাণিতিক বাক্যের সমাধান। $7,500 7,250 গুণ 12। তাহলে দেখো 0 আছে, কত হলে 0 হবে 0, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতের হলো 1, 2 3, 3 আছে কত হলে 5 হবে, 2 হলে 7 আছে, 7 কিছুই থাকে না, গুণন 12 সমান কত হবে সেটা আমরা রাফ করব। 25 250 1 2 12। দেখো 2 দিয়ে এটা 0, 5 দুগুণে 10 0, হাতের হলো 1, 2 দুগুণে 4 আর 1 5, এককের ঘরে 0 0, 5 1 5, 2 1 2, 0 0, 5 5 10 0, হাতের হলো 1, 2 আর 1 3 মানে 3,000 টাকা। তাহলে এখানে 3,000 এটি। তাহলে তিনি 1 বছরে কত টাকা জমাতে পারেন, তাই না? এটি উত্তর। তাহলে সুতরাং তিনি না দিয়ে উত্তর দিয়ে দিই সরাসরি। উত্তর জনাব শম্পা 1 বছরে 3,000 টাকা জমাতে পারেন। শেষ। ওর কিন্তু 3টি প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে গেল গাণিতিক বাক্য দিয়ে। ঠিক আছে, এরপর আরও 3টি প্রশ্নের উত্তর দেওয়া আছে, সাথে আরও 2টি অঙ্ক দেওয়া আছে। এই 3টি আমি পরবর্তী ক্লাসে দেখাবো। আজকে অল্প একটুই দেখালাম, শুধুমাত্র গাণিতিক বাক্য নিয়ে 3টি অঙ্ক তোমাদেরকে দেখালাম। একদম খুব ছোট্ট একটি ভিডিও। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে পরবর্তী অঙ্কগুলো নিয়ে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো, যারা এখনও পর্যন্ত এই ক্লাসগুলোকে দেখছো অথচ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না বা করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।